সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিপিবি, মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আমরা আলোচনা শুরু করতে যাই। নতুন সরকারের প্রথম বাজেট 2026-27 অর্থবছরের বাজেট সংসদে পাশ হয়েছে। সরকারের সামনে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ, কর্মসংস্থান এবং ব্যাংক খাতের যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ উত্তরণে এই বাজেটটি কতটা ভূমিকা রাখবে, আসাদুজ্জামান রিপোর্ট আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। বাজেট তো প্রতি বছরই একটা দেশের দেওয়ার রেওয়াজ আছে, সেটা গণতান্ত্রিক সরকার আমলে হোক আর দখলদার সরকার আমলে হোক, তাই না? সামরিক সরকার আমলে বলেন বা রাতের ভোটের সরকার বলেন, একটা বাজেট হয়। আমার কাছে যেটা বহুদিন ধরে আমাদের ছাত্র জীবনে আমরা যেটা দেখেছি, আমরা বলতাম কি, এ বাজেট গরিব মারার বাজেট, এ বাজেট মানি না বা এই বাজেট মানব না। এবার এরকম বলছে কিনা আমার খেয়াল নেই, বলছে নাকি ফরিদ? গরিব মারার বাজেট না বললেও অবাস্তবায়নযোগ্য বাজেট বলা হয়েছে বিরোধী দলের ভালো পক্ষ থেকে। দেশের যে অর্থনৈতিক অবস্থা যে উত্তরণ করছে, অ্যাটলিস্ট এটা গরিব মারার বাজেট। তো গরিবই নাই, মারবে কোত্থেকে? রাইট, গরিব মারার বাজেট না এটা। প্রশ্ন উঠেছে যে বাজেটের সক্ষমতা নিয়ে, বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে। প্রথমে তো আমি যেটা বলবো যে একটা সরকার, আমাদের দেশে যেটা আমরা একটা সরকার দেখতাম, একটা প্রধানমন্ত্রী দেখতাম, সেটা নির্বাচিত অনির্বাচিত যেটাই হোক, প্রধানমন্ত্রী কোথাও যাবেন, চারদিকে বন্দুক কামান একেবারে আগে থেকে ফিটফাট করে থাকতে হবে, ছাদের মধ্যে থাকতে হবে, তারপর প্রধানমন্ত্রী যাবেন, একটা ফিতে কাটবেন এবং বিরোধী পক্ষের 14 গোষ্ঠী উদ্ধার একটা বক্তৃতা করবেন। এই তো বিষয়টা। সেটা আপনার মাসের পোনা ছাড়তে যে হোক, আর সেটা বাংলা একাডেমির বই মেলার উদ্বোধন করতে যে হোক, এটা একটা রুটিন ব্যাপার ছিল। দ্বিতীয় ফার্স্ট টাইম বাংলাদেশে যেটা দেখা গেল, যেটা নিয়ে অবশ্য সব একটা প্রশ্ন তুলেছে, যে এটা এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা, কথাটা খেয়াল করবেন। তার বাজেট চমৎকার বাজেট হয়েছে, বাস্তবায়ন করতে পারলে কোনো সমস্যা নেই, এটা তো ঠিক। মোটামুটি এসেন্স অফ দ্য ক্রিটিসিজম যদি আমি ধরি, যে বাজেটটা এক্সেলেন্ট, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারবে কি, এটা একটা সংশয় আছে, প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে যে বাজেটের ধনী এবং দরিদ্রের বৈষম্য অথবা সম্পদের সুষম বন্টন না হলে যে বন্টন, অন্যরা যেটা দাবিদার, তাই না, সে কথা তো আমরা ভুলেই যাচ্ছিলাম। অ্যাটলিস্ট বাজেটে তো মানবিক বাজেট আপনার কৃষকদের কথা ভাবা হয়েছে, বাজেটটা আপনার নারীদের কথা ভাবা হয়েছে, শিক্ষায় বাজেট বেড়েছে, স্বাস্থ্যে বাজেট বেড়েছে, অনেক ক্ষেত্রে বাজেট বেড়েছে, বরাদ্দ বেড়েছে। তো এখন বাস্তবায়ন করা সম্ভব হবে। এই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, দেশে যেই টাকা পয়সা চুরি চামারি হয়, মোর দেন $250 বিলিয়ন বাংলাদেশ সাইফুন্ডে চলে গেছে। এই এস আলমের মতো লোকজন, আপনার পিকে হালদারের মতো লোকজন, পিকে হালদার তো এস আলমাকে চুনোপুটি টাইপেরই কিছু একটা, এরকম রাঘব বল থেকে শুরু করে আপনার এই লুটেরা তন্ত্রের চুনোপুটি পর্যন্ত যারা ছিল, তারা এই দেশটাকে তো লুটপাট করেছে। এখন কথা হলো, যদি আপনি লুটপাটটা বন্ধ করেন, এই $250 বিলিয়ন সাইফুন্ডুল্লাহ লাস্ট 17 ইয়ার্সে আপনি প্রতি বছর 17 দিয়ে ভাগ দেন, তাহলে আপনি অ্যাটলিস্ট আপনি প্রায় 15 বিলিয়ন ডলার তো আপনি ধরতেই পারেন, তাই না? তো $15 বিলিয়ন একটা দেশে ইটস নট এ ম্যাটার অফ জোক। এই টাকাটা যদি আপনি পাচার হতে না দেন, পাচারটা যদি রোধ করতে পারেন, তাহলে আপনি এডিশনালি $15 বিলিয়ন আপনি রেখে দিতে পারবেন, ধরে রাখতে পারবেন। এটা কিন্তু কম না, ইটস ভেরি গুড অ্যামাউন্ট। আমি যেটা বলতে চাই যে আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে আমাদের একটা পরিকল্পনা আছে, উই হ্যাভ এ প্ল্যান। উনি সেটা মোটামুটি কিছুটা দেখাচ্ছেন। একটু আস্থা রাখি, দেখি যে সেটা বাস্তবায়ন করা সম্ভব না। বাজেটটা তো একটা 5 বছরের সরকার,
নির্বাচিত হতে এই 1 বছরে যে বাজেট দেবেন না, দ্বিতীয় বছর যদি বাজেট দেওয়ার সময় যদি এটা বাস্তবায়ন করতে না পারেন, তখন না হয় বলি জি। যে এই বাজেটটা বাস্তবায়ন সক্ষম ছিল না। জি, আমি একটু একটা বছর সময় দেন। ফরিদুল হক, আমি একটু আপনার কাছে যাচ্ছি, সেটি হচ্ছে যে যেটি বলছিলেন যে একটু সময় চান। বর্তমান সরকারের মেয়াদ মাত্র 4 মাস, সেই 4 মাসের মধ্যে একটি বাজেট তাকে দিতে হয়েছে ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়ে। সেই জায়গাটায় আসলে এই বাজেট যেটি বিনিয়োগ বা কর্মসংস্থান, যেই দুটি জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে জায়গাটা ছিল কর্মসংস্থান, আর এটা হচ্ছে বিনিয়োগ, সেই জায়গাটি আসলে এই বাজেটটা কতটা তৈরি করতে পারবে, মানুষের জন্য উৎসাহ উদ্দীপনা তৈরি করতে পারবে? জি, ধন্যবাদ। দুইটা দিক আছে। একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এইবারের যে বাজেট, এই বাজেট তো সাধারণ সময়ের বাজেট না। আমরা একটা রিফর্ম প্রক্রিয়ার মধ্যে আছি। সো বাজেটের সাথে রিফর্ম প্রক্রিয়াটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো কি কি রিফর্ম হচ্ছে, কি কি রিফর্ম করা হলো, এই প্রশ্নগুলো বাজেটের সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক আছে, রিপন ভাই সরকারি দলের মানুষ, উনি তো এটার পক্ষেই বলবেন। কিন্তু সরকারি দলের মানুষ না, আমার দলটা সরকার। হ্যাঁ, রিপন ভাইয়ের দল সরকারে আছে, আমি ঘুরিয়ে বললাম। কিন্তু বাজেটের একটা জিনিস যেটা বড় ব্যাপার, বড় দুইটা ঘটনা, সেটা হচ্ছে যে বাজেটের সাইজ 20% বাড়ানো হয়েছে, যেটা গত 15 বছরে ঘটেনি। এটা একটা সিরিয়াস, স্বপ্ন তো ছিল না। হ্যাঁ, এটা একটা সিরিয়াস ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আমাদের যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা ধরেন আগের বারের তুলনায় 1 লক্ষ কোটি টাকা বাড়ছে। বেড়েছে। আগের বারের যে লক্ষ্যমাত্রা ছিল, কখনোই সাধারণত লক্ষ্যমাত্রা পূরণ হয় না। আগের বারের যে লক্ষ্যমাত্রা ছিল সেই অনুযায়ী যদি মানে আপনি কালেকশন করেন, তাইলে মানে ধরেন ওইটা আর ওই যে বাড়তি যেটা করলেন সেটা কিন্তু আরো যুক্ত হলো ঘাটতির মধ্যে। পাশাপাশি ওই যে যেটা আপনি বাড়ালেন, সেটা বাড়ানোতেও ধরেন অলরেডি সম্ভবত 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি আছে। ওইটাকে যদি আপনি যুক্ত করেন, এটা 3.5 থেকে 4 লক্ষ কোটি টাকা ঘাটতিতে চলে যাবে। সো এইটা একটা বড় ইস্যু, যে এটা কীভাবে ম্যানেজ হবে। এখানে বেসরকারি খাতে ঋণের কথা বলা হয়েছে, বিদেশি খাত থেকে ঋণের কথা বলা হয়েছে, এবং এই যে পরে যে ঘাটতিটা তৈরি হবে, সেখানে কিন্তু এই টাকা ছাপানো এবং ঋণ নেওয়ার কারণে এখানে কিন্তু মূল্যস্ফীতির একটা বড় ইন্ডিকেশন কিন্তু পরে গিয়ে পড়বে, যদি আপনি এটা পুরোপুরি ফিল আপ করতে চান। আর একটা জিনিস যেটা হয়েছে যে গতকালকে সাধারণত যেটা হয় যে একটা বিল উত্থাপন করা হয়, পরে কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে কিছু সংশোধন করা হয়। গতকালকে তো সংশোধিত বাজেট করা হলো, মানে পাশ করা হলো। তা গতকালকে যে সংশোধিত বাজেট পাশ করা হলো, সেখানে সংশোধন যেখানে যে জায়গাগুলোতে সংশোধন হয়েছে, সেখানে কিন্তু রাজস্ব আয় কমতেছে, ব্যয় কিন্তু আপনি কমান নেই, তার মানে ওইখানেও ঘাটতি বাড়লো। সো ঘাটতি ফিল আপ করা এখানে একটা বড় চ্যালেঞ্জ, এবং এটার পরিমাণটা অনেক, যেটা এর আগে আমরা ফেস করিনি। সো এইটা কিভাবে ম্যানেজ হবে সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, এইটার যে ইম্প্যাক্ট, এটা আমাদের মানে মানুষের, সাধারণ মানুষের কাছে কোন মাত্রায় গিয়ে পড়বে, সেটাও আর একটা বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কেন এইটা করতে হলো। এটা করতে হওয়ার কারণে অনেক কারণ থাকতে পারে, মেগা প্রজেক্ট, এটা সেটা অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু একটা বড় কারণ হচ্ছে সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি, যেখানে সে নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যেই জিনিসগুলো দিবে বলে সে অঙ্গীকার করেছে, তাকে তো চেষ্টা করতে হবে অন্তত প্রথম বছর, কারণ মানুষের স্মৃতি এখনও তাজা, অন্তত 2 বছর 3 বছর গেলে যেহেতু আমাদের গোল্ডফিশ, আমরা একটু ভুলে যাব, কিন্তু এই বছর তো অন্তত দিতে হবে, এগুলো দিতে পারতে হবে। তো এইটা দিতে গিয়ে গ্রসলি এটা দিতে গিয়ে তাকে যে পরিমাণ বাড়াতে হচ্ছে, সেটা কিন্তু আবার মানে মানুষের কাঁধে গিয়েই পড়তেছে। এইটা সরকার কিভাবে ম্যানেজ করবে, এইটা একটা বড় চ্যালেঞ্জিং জায়গাতে সরকার আছে। এবং এইটার মানে কি বলে যে ভঙ্গুর অর্থনীতির কথা যেটা বলা হয়, সেটাকে পুরোপুরি কাঠামোগত ঠিক না করে জোড়াতালি দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাইছি। যেমন ধরেন এনবিআর এর যে কি বলে ডিভিশন করা, সেটার ক্ষেত্রে কিন্তু বিএনপি একমত ছিল না, এখন এসে ধরেন আইএমএফ এর চাপে এটা করতে বাধ্য হচ্ছে। সিমিলারলি ব্যাংক রেজুলেশন অ্যাক্ট প্রথমে তারা করতেই চায় নাই, তারপরে চাপে পড়ে করতে বাধ্য হয়েছে। 18 ক নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলেছি, এখন এসে সেটা কিন্তু বাতিল করা হচ্ছে। তার মানে এই যে চাপে পড়ে ধরেন যে সংস্কারের দিকে যাওয়া, এবং এটার মধ্যে বোঝা যায় যে এই জিনিসটা উনি করতে চাচ্ছেন না, কিন্তু চাপে পড়ে করতে বাধ্য হচ্ছেন। কেন? অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু বলেছেন যে কি বলে, আমরা আগের প্রকল্প থেকে বেরিয়ে আসছি, আইএমএফ এর আগের প্রকল্প থেকে বেরিয়ে আসছি, কারণ ওইখানে কিছু সমস্যা আছে, দেশ বিরোধী টিরোধী এই ধরনের কথা উনি বলেছে, যেটা পলিটিক্যাল। কেন? কারণ কি দেশ বিরোধী, এটা তো আমাদেরকে উনি বলছেন না, কিন্তু তার মানে হচ্ছে যে উনি ওই প্রকল্পটা কন্টিনিউ করতে পারছেন না, সামহাও তাদের শর্তগুলো মানতে পারছেন না। এই জন্য ওনারা নতুন প্রকল্পে যাবে, এবং বিশ্বব্যাংকের সাথে আইএমএফ এর সাথে নতুন করে আলাপ শুরু হয়েছে, এটা উনি বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে মোটা দাগে এই যে জোড়াতালি দিয়ে এত বড় বাজেট, নতুন একটা সরকার মাত্র এসছে, এবং আমি কিছু জায়গাতে একটু কনফিউজড, যে সেটা হচ্ছে যে
মানে এটা অন্যভাবে নিন না, ব্যক্তি হিসেবে নেওয়া না, ব্যক্তি ধরেন আমাদের প্রধানমন্ত্রী, উনি পার্লামেন্টে এবার প্রধান, সরকারও এবার প্রথম, উনি একদম ধরেন নতুন মানুষ। অর্থমন্ত্রী যিনি, উনি আগের বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন, এবং আমরা শুনেছি এরকম যে ওনাকে নাকি ওই ক্যাবিনেট থেকে এক ধরনের সরিয়ে রাখা হয়েছিল শেষের দিকে কোনো একটা কারণে। তারপর ওইখানে ওনার একটা ফুললি উনি সফল এটা বলা যায় না, সাকসেসফুল ওনার ট্র্যাক রেকর্ডটা বলা যায় না। ওনাকে এবার করা হচ্ছে অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ব্যবসায়ী নেতাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। আপনার আমি গতকাল না পরশু দেখলাম যাকে হচ্ছে ইয়ে করা হয়েছে, এনবিআর এর যাকে চিফ করা হলো, ঠিক ওনার প্রোফাইল দেখে আমাকে এনবিআর এর চিফের মতো ওনার মনে হয় নাই, এনবিআর এর চেয়ারম্যানের মতো আমার কাছে মনে হয় নাই। সো এই যে পুরো অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক সেক্টরে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, এই জায়গাগুলো যারা লিড করছেন তারা এত বড় জিনিসকে ম্যানেজ করতে পারবেন, এই জায়গাটাতে যথেষ্ট সন্দেহ এবং আশঙ্কা রয়ে যাচ্ছে। জি, ডক্টর সাজুল্লাহ ক্রমের আমি একটু আপনার কাছে চাই, অভ্যন্তরীণ জায়গা থেকে সরকার বাজেটে যেসব জায়গা থেকে অর্থের যোগান করে সেই জায়গাগুলোতে তো সরকারের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ বিনিয়োগের আসলে গত 1.5 বছরে তেমন কোনো লক্ষণ নেই, বিদেশি বিনিয়োগ তো নেই আমাদের, একই সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর নানান শর্ত রয়েছে আমাদের এই অভ্যন্তরীণ এই জায়গাগুলোতে। সেই জায়গায় আসলে এই বাজেটটা আমাদের জন্য অর্থনীতি পুনরুদ্ধারের কোনো সুযোগ তৈরি করবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে কাছের এবং দূরের সবাইকে শুভেচ্ছা। আমাদের গণ অভ্যুত্থানের পর একটা দীর্ঘ সময় এন্টিরিম, এবং এন্টিরিমের পর একটা নির্বাচন আমরা পাইলাম, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। ফলে আমরা এইবার আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি আকাশচুম্বী, সাধারণ মানুষ এবং আমরা যারা রাজনীতি করি তাদের সবার কাছে আর কি। এবং সেইটা তো মিট করা খুব কঠিন। 4 মাসের একটা সরকার, তার কাছ থেকে খুব বেশি কিছু আশাও করি না। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ তাদের কাছে নাই। খুব বেশি ক্যারিজমেটিক কোনো বিষয়ে রোল প্লে করা বক্তৃতা বা কোনো প্ল্যান এখন পর্যন্ত আমরা দেখি নাই আর কি। এবং না দেখাতে আমরা অপরাধ মনে করি না, এটাই তো স্বাভাবিক, ঠিক আছে, গ্রোথ স্বাভাবিক। খুব ভালো কথাই বলেছেন, কারণ এটা এমন একটা পার্লামেন্ট যার বিরোধী দলের নেতাও হচ্ছে এই প্রথম এমপি হয়েছেন, তার সংসদীয় দলের নেতাও প্রথম এমপি হয়েছেন আর কি। চারিদিকে একটা নতুনত্ব বা একটা অনভিজ্ঞতার ছাপ থাকতেই পারে, হয়তো এটাই শক্তির উৎস হতে পারে, এই নতুনত্বটাই শক্তির উৎস হতে পারে। তো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে রিকনস্ট্রাক্ট হওয়ার কথা আমার ইকোনমির, সেইটা কি হচ্ছে এই বাজেটের মাধ্যমে আমরা কি হচ্ছে আস্থা রাখতে পারবো কিনা, রিকনস্ট্রাকশন হচ্ছে কিনা। অর্থনীতির তো রিকনস্ট্রাকশন বলেন, রিফরমেশন বলেন, সব কিছুই কিন্তু এই মানে একটা কোশ্চেনের মধ্যে রয়ে গেছে এই বাজেটের। এটার প্রথম কারণ হচ্ছে, যদি আমাদের অর্থনীতি বলছিল অর্থমন্ত্রী যে আগে বাজেট আলোচনা শুরু হওয়ার আগেই যে আমরা একটা বড় বাজেট দিচ্ছি কারণ আমরা একটা হাই অ্যাম্বিশন আমাদের আছে আর কি, সেই হাই অ্যাম্বিশন পূরণের জন্য একটা বাজেট। কিন্তু এই বাজেট যে হচ্ছে আপনার 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে জায়গাটা আমরা মানে বিপদে পড়ব, যে এইটাকে হচ্ছে ঘাটতি তো থাকবেই, আর সেই ঘাটতি পূরণের জন্য লোন আমাকে আরও নিতে হবে, আমাকে আরও লোন নিতে হবে। আসলে আইএমএফের যে কথাটা বললেন আর কি, সারা পৃথিবীতে দেশে দেশে আইএমএফ, বিশ্বব্যাংক এই যে সাহায্য টাহ্য করে আর কি, কি এমনি এমনি করে, খুব হচ্ছে উদারতা দিয়ে করে। সত্যি সত্যি হচ্ছে আইএমএফ এবং বিশ্বব্যাংক সেখানে অনেক সময় সেসব দেশের প্রকৃত স্বার্থের বিরুদ্ধেই এবং গণমানুষের স্বার্থের বিরুদ্ধেই এমন কিছু শর্ত থাকে যেটা সে চাপায় দেয়, এবং এই চাপায় দেওয়াকে অনেক দেশই অনেক সময়, ঠিক আছে, বাতিলও করে দেয়। আমরা অতীতে চিলিকে দেখছি বাতিল করে দিতে, ব্রাজিলকে দেখছি বাতিল করে দিতে, আরও অনেক দেশ আছে যে তারা এরকম হচ্ছে আইএমএফের এসব বাতিল ভেনেজুয়েলা একসময় বাতিল করে দিয়েছিল আর কি, তো এরকম বাতিলও করে দেয়। তো আমরা সেরকম একটা টোনও দেখছিলাম, কিন্তু সেই টোনেরটা আসলে খুব বেশি কি দেশের স্বার্থে নাকি নিজেদেরই অন্য রকম ব্যাপার স্যাপার আছে। আরেকটা হলো আমাদের বর্তমান যে অর্থনৈতিক পরিকল্পনায় সরকারের, সেই অর্থনৈতিক পরিকল্পনা বাজেট শুধু না, মানে সে যেভাবে করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব কিছু সাজাচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে খুব বেশি তারা হচ্ছে ব্যবসা বান্ধব হয়ে গেছে আর কি, ব্যবসায়ী বান্ধব। হ্যাঁ, ব্যবসায়ী বান্ধব, যতটা না গণমানুষ বান্ধব হওয়ার কথা, যতটা না হচ্ছে গিয়ে মেহনতি মানুষ বান্ধব হওয়ার কথা, তার চেয়ে বেশি ব্যবসায়ী বান্ধব হওয়ার কথা হয়েছেন আর কি। এখানে আমাদের রিপন ভাই বলছেন একটা কথা যে কৃষিতে এবার বরাদ্দ বাড়ানো হয়েছে।
স্বাস্থ্যতে বরাদ্দ করা হচ্ছে, শিক্ষাতে বরাদ্দ করা হচ্ছে, এটা একটা বৈষম্যহীন। কিন্তু যেই পরিমাণ বাজেটের মূল ভলিউম বাড়ছে সেইটা যদি পার্সেন্টেজে যান তাহলে কিন্তু বরাদ্দ বাড়ার নাই, ঠিক আছে? অর্থাৎ ধরেন কথার কথা যে 5 লক্ষ কোটি টাকার যদি বাজেট হইতো, সেই বাজেটে আপনি যেই পরিমাণ শিক্ষা খাতে দিবেন, যখন 9,38,000 কোটি টাকা হচ্ছে, তখন যদি তার চেয়ে 2-4 হাজার বেশি দেন, তাহলে কিন্তু মানে না যে আপনি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দটা বাড়াই দিলেন, কৃষি খাতে বরাদ্দটা বাড়াই দিলেন, সেটা কিন্তু আপনি বাড়ান নাই আর কি। জি, মুজিবুর রহমান মঞ্জু, বাজেটের রাজনৈতিক দিকটা যদি একটু বলেন, সরকার আসলে তার রাজনৈতিক ইশতেহার পূরণ করতে গিয়ে এক ধরনের চ্যালেঞ্জ নিচ্ছে কিনা বা এক ধরনের খরচ বাড়িয়ে দিচ্ছে কিনা, যেটি আসলে এখন টের না পেলেও মানুষ কিছুদিন পরে টের পাবে, এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? ধন্যবাদ। বাজেট বলতে আমরা সারা জীবন যেটা শুনে আসছি আর কি, মানে বাজেট আসলে কি, আমরা বলি না যে আয় বুঝে ব্যয় করো বা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। ছোটোবেলা থেকে আমরা তো এই রচনা সবাই মুখস্থ করেছি, এই ভাব সম্প্রসারণ মুখস্থ করেছি। আমাদের এই বাজেট কিন্তু সেই ভাব সম্প্রসারণকে রক্ষা করছে না। আমাদের বাজেটে সাধারণত যেটা হয়, আগে খরচের দিক ঠিক হয়, তারপর আমরা কীভাবে আয় করব। এবং আয় করতে গিয়ে আমরা যদি দেখি যে একটা ব্যয়ের জায়গা, একটা আয়ের জায়গা, আর ওভারঅল বাজেট সম্পর্কে কথা। ওভারঅল বাজেট যদি দেখি, যে আগে যা বাজেট ছিল এবার আরও বেড়েছে। আগে বাজেটও ঋণ নির্ভর ছিল, এবারের বাজেটও ঋণ নির্ভর। আগের বাজেটও একটা ঘাটতি, বড় অংশ ঘাটতি ছিল, এবারের বাজেটও ঘাটতি। তার মানে হচ্ছে আগের বাজেটেরই এটা একটা অনুসরণ, মানে এটাতে আমরা গতানুগতিক বলতে পারি বা ধারাবাহিক একটা বাজেট বলতে পারি। এটাতে নাথিং অ্যাজ এ হোল থিওরিটিক্যালি এটাকে খুব বেশি চেঞ্জ নেয়। যেমন গত বছর যেটা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা আগের বছরে যাতে কমিয়ে দিয়েছিল বাজেট, তাহলে এটা একটা যে আমি খরচ কমিয়ে ফেললাম, ঠিক আছে? আমাদের মতো দেশ যারা প্রায় আপনার 24 লাখ কোটি টাকা অলরেডি আমাদের ঋণগ্রস্ত, আমরা একটা রাষ্ট্র, এরকম রাষ্ট্রে আপনি যাকেই ক্ষমতায় বসায় দেন, ধরেন আমরা এই 5-6 জনকে মিলে এখন যদি একটা রাষ্ট্র সরকার করে দেয়, আমরা যে খুব ভালো একটা বাজেট দিতে পারবো তা না। তবে আমরা একটা কাজ করতে পারতাম, আমরা 6 জনে মিলে যদি বলি যে ঠিক আছে আমরা এখানে শুধু লাল চাই খাবো, অন্য কিছু খাবো না, আমরা যদি বলি যে এখানে লাইট কম হবে, কমাই দিতে না, অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি যে আমাদের খরচ কমাইতে পারি। আমাদের বাজেটটা আমরা যদি সবাই একমত হই যে ঠিক আছে, আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু আসেন আমাদের দেশটা যেহেতু মানে ঋণগ্রস্ত, আমরা আমাদের অন্য জায়গায় কাটেল করি। এখন দেখা যাচ্ছে কর্মচারীদেরও বেতন বাড়তেছে, ঠিক আছে, সকল ধরনের আপনার প্রোডাকশন ইস্যু, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, সব কিছু বাড়তি, ঠিক আছে। এখন এই যে কথা আসলে কয়েকদিন আগে যে দাওয়াতের পরিমাণ কমানো যায় কিনা, বিদ্যুৎ কনজামশন কিন্তু কমানোর অনেকবার অনেক রকমের ব্যবস্থা হয়েছিল। অর্থাৎ আমাদের ওই রকমই বাজেট করা উচিত ছিল অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যে আমরা আমাদের ব্যয়টাকে কমায় ফেলবো, আমাদের যে পরিচালন ব্যয়, বেসিক্যালি পরিচালন ব্যয়টা কমানো। কিন্তু আপনি দেখেন বাজেটের একটা বড় অংশই হচ্ছে পরিচালন ব্যয়, আরেকটা অংশ হচ্ছে ঋণ পরিশোধ। তাহলে থাকছে আর কি, ওই যে যেটা সাজেদ বলল ডাক্তার সাহেব, যে আপনার 9,38,000 কোটি টাকা দেখা যাচ্ছে, অনেক টাকা মনে হচ্ছে, কিন্তু আসলে তো বেতনেই চলে যাচ্ছে, আপনার ওই যে ঋণ পরিশোধই তো চলে যাচ্ছে। বাকি যেটা থাকছে সেটা আমি মনে করি খরচের দিক। খরচের দিকে যেটা আছে এটাকে আমি বলবো যে মোটামুটি, আমি সমালোচনা জায়গা দেখতে গেলে দেখা যায় লাস্টের দিকে এসে যেটা প্রধানমন্ত্রী একটু সুপারিশ দিয়েছেন, এটাকে খুব বেশি ইমব্যালেন্স মনে হচ্ছে না, ঠিক আছে। খরচের জায়গা থেকে এদিক থেকে টেনে খিচড়ে কিছু করা হয়েছে, শিক্ষায় একটু, স্বাস্থ্যে একটু, ওই যে এর জন্য নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বরাদ্দ, এই বরাদ্দ জাস্ট একটু ভাগ বাটোয়ারা করা হয়েছে। বাট আয়ের জায়গাটা যদি আমরা দেখি যে ঠিক আছে, আমি তো এখন খরচ করব, এত ভারী এত বেতন দিব, এত বিদেশি ঋণ শোধ করব, দেশি ঋণ শোধ করব, আর শিক্ষা, স্বাস্থ্যে, নানা ক্ষেত্রে, পরিবেশে এই টাকাগুলো ব্যয় করবো। এখন আয় করবো কোত্থেকে? আয়ের জায়গাটাই আমি যদি সমালোচনার দৃষ্টিতে দেখি তাহলে সেটা অ্যাম্বিশাস হয়েছে সব, কারণ অতীতে আপনি কখনো এত আয় করতে পারেন না। এখন অ্যাম্বিশাস হয়ে আপনি যদি এখানে মনে করেন যে আমি একটা ফাঁকি দেব, অর্থাৎ দিলাম আয় হলো না, তখন আরও লোন করব, তার মানে আপনি যা লোন করতে চাইছিলেন আপনি আরো বেশি লোন করে এই বাজেট শেষ করবেন, তাহলে এটা হবে একটা ফাঁকিবাজি। সেই লোনের সুযোগটা আছে কিনা ব্যাংকিং খাতের যে দুরবস্থা অভ্যন্তরীণ? এখন ধরেন লোন, মানে তখন দেখা যাবে যে ব্যাংকিং খাতে যদি আপনি আরো লোন করেন, পিপল আর লোন পাবে না। এখন তো অলরেডি মানুষের লোন বন্ধ। এখন যে খুব বেশি ব্যবসায়ীরা লোন পাচ্ছে বিষয়টা, বিনিয়োগ বাড়ছে না। তার বিদেশ থেকে যদি আপনি নানা চড়া সুদে, নানা কঠিন শর্তের লোন আনেন, সেটা তো আনতে পারেন।
প্রশ্ন হচ্ছে যে আপনার আসলে করণীয় কি? আপনার আসলে করণীয় হচ্ছে আপনি আয়ের যেই টার্গেটটা নিয়েছেন, প্রায় মনে হয় 6 লাখ কোটি টাকা, না 6 লাখ বেশি, 6 6 লাখ লাখ বেশি, প্রায় 7 লাখ কোটি টাকার কাছাকাছি, 6,90,000 সম্ভবত। এই আমি মনে করি ইট শুড বি দি চ্যালেঞ্জ যে আমরা এই 6,90,000 কোটি টাকা কীভাবে করব। সরকার বলছে যে আমরা মানে কমাবো, ট্যাক্স কমাচ্ছি, ট্যাক্সের মানে পরিমাণ কমাচ্ছি, কিন্তু আওতা বাড়াচ্ছি। এখন আওতা কিভাবে আপনি বাড়াবেন? আওতা বাড়াতে গেলেই আপনাকে একটা জিনিসে যদি আপনি সাকসেসফুল হতে পারেন, সেটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের দেশে যারা ট্যাক্স দেয়, সে যদি ধরেন মাসে যদি মানে সে যদি বছরে যদি ধরেন 70,000 টাকা বা 1 লাখ টাকা ট্যাক্স দেয়, আরও 1 লাখ টাকা সে ঘুষ দেয় নানা কারণে। এটা কিন্তু ভোক্তার কাছ থেকে অর্থাৎ ট্যাক্স পেয়ারের কাছ থেকে চলে যাচ্ছে। সে আলটিমেটলি 2 লাখ টাকা ট্যাক্স দিচ্ছে, কিন্তু 1 লাখ টাকা সরকারি খাতে জমা হচ্ছে, আর 1 লাখ টাকা ফরিয়া মাঝখানে ঘুষ টুস এগুলো নিয়ে যাচ্ছে। সরকার যদি পিপলকে এটা অ্যাসিওর করতে পারে যে আপনার যা ট্যাক্স সরাসরি সেটা ট্যাক্সেশনের আমাদের খাতে আমাদের বক্সে জমা হবে, তাইলে কিন্তু এটা সম্ভব। আপনি জরিপ করলে দেখবেন প্রত্যেকের, আমাদের এখানে যদি আপনি জরিপ করেন আপনি দেখবেন সে যে পরিমাণ ট্যাক্স দেয় প্রায় সমপরিমাণ টাকা সে নানা ঘুষ টুস নানা ফাঁকিবাজির কথা বলে সে নানাভাবে উকিলকে বা ওই যে ওখানকার ট্যাক্স সার্কেলের লোকদেরকে তারা দেয়। তো আমার কথা হচ্ছে যে এই আয়ের দিকে যদি তারা অ্যাম্বিশাস থেকে বাস্তবতায় সিরিয়াস না হয়, তাহলে এই বাজেট হবে একটা ফাঁকিবাজির বাজেট। আপনি মুখে মুখে বললেন অনেক কিছু, বাস্তবে মানুষ কিছু পেল না। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের রাষ্ট্রটাই যদি ঋণ খেলাপি হয়ে যায়, অর্থাৎ আপনি ঋণের পরে ঋণ করে করে যদি আপনি চলেন, আলটিমেটলি এই রাষ্ট্র তো ভবিষ্যতে একটা ভয়ানক আরেকটা বিপর্যয়ের দিকে যাবে, এবং সেই বিপর্যয় কিন্তু আলটিমেটলি বাজেট তখন অনেক কমে যাবে, এমন একটা সময় আসবে। ঠিক আছে, সেজন্য বলছি যে আমাদের মূল জায়গা যেখানে 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 আমাদের এই যে ব্যয়ের ব্যাপারে আমি আরো একটা কথা বলি আপনাকে, আমাদের কিন্তু জ্বালানি খাতে একটা ঋণ বা ওই যে ভর্তুকি বাবদ একটা বিরাট টাকা এখানে খরচ হয়, এগুলো কিন্তু সরকারকে কাটেল করে আনতে হবে। আসাদুজ্জামান রিপন, আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম, একটু অন্য জায়গায় যে সেটা ঋণ খেলাপির বিষয়টি। ঋণ খেলাপি নিয়ে সংসদে বেশ আলোচনা হয়েছে। এই সংসদও 40 জনের মতো সদস্য রয়েছেন সরকার দলে, যারা আসলে ঋণে জর্জরগ্রস্ত। যদিও এটি ঋণ খেলাপি বলতে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আসলে ঋণগ্রস্ত। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনে বিএনপির নির্বাচিত যিনি প্রার্থী ছিলেন আসলাম চৌধুরী, তার প্রার্থীরা কোর্ট বাতিল করেছে। ঋণ খেলাপি একটি বড় সংকট এবং টাকা পাচারের কথাটি আপনি নিজেই বলেছেন। এই সংকটগুলো আসলে সরকার কিভাবে মোকাবেলা করবে? ধন্যবাদ আপনাকে। এটা একটা বড় মাপের সমস্যা। এই সমস্যাটাকে তো সরকারকে মোকাবেলা করতেই হবে, যে কোনো সরকারকে এটা মোকাবেলা করা উচিত। এটা তো সত্য কথা। কি দেশে কি আর লোকের অভাব নাকি? দেশে কি আকাল পড়ছে যে সব ঋণগ্রস্ত লোকজনকে এনেই আপনার মানে তাদেরকে উদ্ধার করতে? নট দ্যাট, তাই না? লট অফ পিপুল যারা ঋণগ্রস্ত না, যারা ধার করে চলে না, আছে নাকি? আছে তো। তো সুতরাং তাদেরকে বা যেসব ঋণগ্রস্ত লোকজন, মানে ওই ভাষায় ঋণগ্রস্ত লোকজন অথবা ঋণ খেলাপি লোকজনকে এনেই যে আপনার মানে ওইটাকে ভরতে হবে, মানে ফিল আপ করতে হবে, নট দ্যাট। তো আনফর্চুনেটলি ইট হ্যাপেন্ড। এটা বাংলাদেশের বড় লোকরা এই অনেকেই হ্যাবিচুয়াল মানে ঋণ খেলাপি, টাকা ব্যাংকের টাকা নেন, টাকা দিতে চান না, দেন না, পরিশোধ করেন না, মেরে ধরে খাওয়ার একটা প্রবণতা থাকে অনেকের, এবং এইগুলো দিয়ে ফুটানি ফাটানি করে আর কি তারা। ঠিক আছে, বিএনপি এত বড় একটি দল, তার দলে কি এর চেয়ে ভালো প্রার্থী পাওয়া যাচ্ছিল না, এরকম বিষয়টি না? রাজনৈতিক উদ্দেশ্যটাই ভিন্ন ছিল। বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থার মানে মনোনয়ন ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থার যে ঘাটতি বা ত্রুটি যেটা বলেন, হঠাৎ করে ধরেন একটা নির্বাচনী তারিখ ঘোষণা হয়, একজন প্রার্থীর দলীয় একজন প্রার্থীর প্রার্থিতা সম্পর্কে যাচাই বাছাই করার জন্য এটা এন্টায়ার রেসপন্সিবিলিটিসটা আমরা এখন যেটা করি সেটা হলো নির্বাচন কমিশনের কাঁধে ছেড়ে দিই। তারপরে তারা যাচাই বাছাই করেন, তারপরে কখনো বাতিল করেন, কোনোটা কোর্টে যায়, আবার হাইকোর্ট থেকে রায় নিয়ে চলে আসে। এটা যদি একটা মানে আমি যেটা বলতে চাই কি, এটা একটা প্রক্রিয়াটা আমি বারবার কথাটা বলি, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন প্রার্থী ফিক্স হওয়ার আগে, মানে চূড়ান্ত নির্বাচন আগে প্রায় বছরখানেক আগে তিনি ফিক্স হয়ে যান কে তাদের প্রার্থী হবে। তো ফলে যেটা হয় কি, একটা প্রার্থীর যাবতীয় বিষয়গুলো দল পর্যালোচনা করতে পারে, তারপরে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, এবং দলের যারা রেজিস্টার্ড ভোটার, মানে দলের সোজা কথা দলের রেজিস্টার্ড মেম্বার্স,
তারা যদি আপনার পার্টির প্রার্থীকে নির্বাচিত করে নিয়ে আসেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আপনার প্রাইমারি ইলেকশন হয়, আমার কাছে এই পর্যন্ত মানে সবচেয়ে বেস্ট মানে পদ্ধতি ওটাই মনে হয়েছে। তাতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের একটা সে থাকে, তাদের প্রার্থী কে হবেন তারা ভালো মন্দ বেছে নিতে পারেন। দায়িত্বটা আপনি যদি এর ফাঁক ফোকর দিয়েও যদি চলে আসতো কেউ এরকম কোনো ঋণগ্রস্ত কথার কথা মানে কোট আন কোট, তাহলে আপনি স্থানীয় মানে নেতাকর্মীদের উপর দায় চাপাতে পারতেন। তাহলে আপনি আজকে যে প্রস্তুতি করলেন এই প্রস্তুতি করার অবকাশ আপনার থাকতো না। আমি বারবার বলবো, যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা তোলেন, গোড়াতে সমস্যা সমাধান না করে আপনি গাছ লাগাবেন ডাব গাছ আর আশা করবেন ওইখানে কাঁঠাল গাছ হবে, এটা তো সম্ভব না। সামনে তো স্থানীয় সরকার নির্বাচন আছে, আপনার দলীয় ফোরামে আপনি এই ধরনের প্রস্তাব দিবেন কিনা? হ্যাঁ নিশ্চয়, আমি গত 4-5 বছর যাবত রিলেন্টলেসলি আমি দিয়ে যাচ্ছি। আমি স্ট্রং অ্যাডভোকেট ফর দিস সিস্টেম, দিস প্রসিডিউর। আমি পাবলিকলি বলছি, দলীয় ফোরামে সবসময় এইটা হচ্ছে আমার, ইট ইজ মাই পজিশন স্ট্রেইট। এখন আমি একটু মানে আমাদের স্নেহস্পদ ফরিদের কথায় বলতে চাই, ফরিদ বারবার বলছে চাপে পড়ে বিএনপিটা মানে বিএনপি সরকার এটা করেছে, ওটা করেছে। এটা কি খুব ভালো জিনিস না? এটা কি একটা অটোক্রেটিক গভর্নমেন্ট? একটা অটোক্রেটিক গভর্নমেন্ট দে ডোন্ট কেয়ার, তারা কাউকে কেয়ার করে না। তুমি যা বললে তোমার কথা আমার শুনতে হবে কেন, ওয়ার ইউ? কারণ আমি তো রাতের ভোটে পাশ করা লোক, আমার তো কারো কথা শোনার দরকার না, আমার তো জনগণের কাছে যেতে হয় না। আওয়ামী লীগ আমলে যে ঘটনাগুলো ঘটেছে, যারা জনগণের কাছে যায় না তাদের তো কাউকে কেয়ার করার কোনো প্রয়োজন পড়ে না। আর জনগণের চাপকে তো কেয়ার করে না, কেয়ার করে শুধু আইএমএফ এর চাপকে, সেটাই সমস্যা আর কি। কিন্তু জনগণ মানে কিন্তু রাজনৈতিক এই যে মানে আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, দিনের শেষে তো টাকাটা পরিশোধ করতে হয় সরকারকে। যে আজকে ওই যে বলে, আমি একটা মজার কথা শুনতে আমাদের দলের একজন মানে সহকর্মী বলেছিলেন, তার কথাটা আমি মাথায় রেখেছি, আবার বললাম। সেটা হচ্ছে যে আপনার চুরির টাকার কিস্তি দিতে হচ্ছে আমাদেরকে। চুরি করে গেল শেখ হাসিনার সরকার, কিস্তি দিতে হয় না আমার নাকি? এই যে প্রতি বছরে আপনার মানে বিলিয়ন ডলার আমাকে মানে তথাকথিত ঋণ শোধ করতে হয়। ঋণ আমি তো শোধ করতাম, কিন্তু অর্ধেক ঋণ শোধ করতে হইতো আমাকে, আর বাকি অর্ধেক তো চোরাই টাকার মধ্যে ওই যে বছরে যে মানে 15 থেকে 17 বিলিয়ন ডলার যে মানে পাচার হয়, সেটার দায় আমাদেরকে টানতে হয়। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সবসময় সমালোচনা শুনবে, সমালোচনা মনোযোগ দেবে এবং সেটাকে কর্ণপাত করবে, এবং দিনের শেষে দেশের জন্য, জনগণের জন্য যেটা ভালো হবে বলে মনে করা হবে, এবং তারা সেই সিদ্ধান্তে সেখানে মানে সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এতে করে কোনো লজ্জার অবকাশ নেই, কোনো লজ্জার ব্যাপার নাই। আমি মনে করবো ইট ইজ এ গ্রেট অনার টু দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল বা অপোজিশন। তারা যেটা চাচ্ছেন, বলছেন, সমালোচনা করছেন, সেটাকে মানিয়ে আমলে নেওয়া, কগনিজেন্সে নেওয়া। আর কগনিজেন্সে না নেওয়া তো একটা ডেমোক্রেসি না। তো সুতরাং আমাদের গভর্নমেন্টটা হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তারা অপোজিশনের বক্তব্যকে, তাদের ভাবনাকে, সমালোচনাকে তারা কগনিজেন্সে নেন এবং অ্যাকর্ডিংলি অনেক জায়গায় সেগুলো অ্যাড্রেস করেন। এনবিআর চেয়ারম্যানের কথা বলা হয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি তো সরকারি চাকরি কখনো করি নাই, মানে কাগজপত্র পড়েছি, আমি নিজে সাংবাদিকতা যেটা জানি, বাংলাদেশের ইতিহাসে প্রথম শুধুমাত্র তাদের সার্ভিস থেকে প্রথম, আমি জানি না তাকে মানে ডিউরিং মাই স্টুডেন্ট ডেজ আই ফাউন্ড হিম অ্যাজ স্টুডেন্ট অফ SM হল। আমি তাকে দেখেছি, সে খুবই ভালো, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, স্ট্যান্ড করা ছাত্র, আর তার ডিপার্টমেন্টে সে খুবই চৌকস অফিসার ছিল। তো যেটা যে ক্যারিয়ার শুরু করেছে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর কি বলে ট্যাক্সেস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্সেস, তাই তো মনে হয়, ট্যাক্সেশন সার্ভিসের, এটা থেকে এই চাকরি শুরু করেছে। 25 বছর মানে সার্ভিসে তো আই থিঙ্ক আমি তাকে দেখেছি। তা আমার ধারণা তার সার্ভিসের প্রায় 30 বছরের মতো হতে যাচ্ছে বোধ হয়। তো এই যে এত বছর যে জিনিসে সে নাড়াচাড়া করেছে এবং তার অনেক ট্র্যাক রেকর্ড ভালো আছে, বিশেষ করে যে দুর্নীতি, লব্ধ টাকা, বাইরে টাকা পাচার টাচার যেগুলোর ব্যাপার তার অনেক আছে। সুতরাং নট নেসেসারিলি যে ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করার মতো উপযুক্ত যে ব্যুরোক্রেসি, আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাডমিন ক্যাডার্স পিপল, তারা মনে করেন আজকে যিনি শিক্ষা সচিব, কালকে তিনি তুল্য উন্নয়ন মানে টেক্সটাইল সচিব অথবা টেক্সটাইল সচিব থেকে তিনি চলে আসলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিব। কথার কথা, শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় যায় না এই পর্যন্ত দেখি নেই, আর বাদ বাকি সবই তাদের নখদর্পণে। আচ্ছা, যাই হোক,
তো ইটস নট কি বলে এক্সপেক্টেড। আপনার খেয়াল আছে আমাদের ছাত্র জীবনে প্রকৌশলী, কৃষিবিদ এবং চিকিৎসকরা তারা একটা আন্দোলন করেছিল, প্রকৃতির আন্দোলন। প্রকৃতি, সেটি বলছি। তো সেটাকে সংক্ষেপে বলা হতো মানে প্রকৃতি। তাদের দাবি অনেকটা এরকমই ছিল যে ক্যাডার সার্ভিসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে যারা যে এক্সপার্টাইজ ডেভেলপ করছে ডিউরিং দেয়ার ক্যারিয়ার্স, তো তাদেরকে যদি পদায়ন করা হয় তাহলে তারা বেটার ডেলিভারি করতে পারবে। ওয়েল, আমরা 55 বছর দেখিনি বলে আমরা দেখবো না। আমরা দেখলাম এনবিআর এর যিনি চেয়ারম্যান হন তিনি আবার ওই আইআরডিরও তিনি সেক্রেটারি হন, ইন্টারনাল মানে রেভিনিউ ডিপার্টমেন্টের সেক্রেটারি হন। দেখা যাক যে একজন অভ্যন্তরীণ সম্পদ মন্ত্রণালয়ের কি বলে যদি সচিব হয়ে তিনি যদি অন্যান্য প্রথাগত সচিবদের চেয়ে ভালো করতে পারেন, দেখা যাক, অসুবিধা কি, তাই না? ফরিদুল হক, এই ঋণ খেলাপির বিষয়টি সংসদে ব্যাপক আলোচনা হয়েছে, যদিও ওই যে ঋণগ্রস্ত বলা হচ্ছে বারবার। আমরা দেখলাম যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনিও ঋণ নিয়েছিলেন, ইসলামী ব্যাংকে কিছু সময়ের জন্য চেয়ারম্যান নিয়ে তিনিও মানে তার পরিবারও ঋণগ্রস্ত ছিল আর কি, এরকম বিষয়। সেই জায়গায় বিএনপির একজন প্রার্থীকে তো বাতিলই করা হলো, এবং এই যে প্রার্থীটা বাতিল আগে যে জাতীয় নির্বাচন হলো সেই অর্থের ব্যয়টা আসলে এখন কে বহন করবে যদি নতুন করে নির্বাচন করতে হয়? জি, এটা অর্থের ব্যয়ের বিষয়টা মানে কি বলবো, যে ওই অর্থে খুব ছোট আলাপটাকে আরো বড় করে দেখার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ধরেন যে প্রার্থীর ঋণ বা মানে প্রার্থীতা বাতিল হলো, উনি 1700 কোটি টাকা ওনার ঋণ আছে এবং ওনার সম্পদ হচ্ছে 450 কোটি টাকার মতো। বিরাট অ্যামাউন্ট। মানে এগুলো কিভাবে গণনা করে, এটা গণনার ব্যাপারটা আমি জানি না ঠিক। আমাদেরকে ডাকলে হয়তো আমরা গুণে ঢেলে দিতাম, আমরা গুণে দিতে পারবো বলে ভাই আমার কাছে এটা মনে হয় না। এটা ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, আমরা গুণে শেষ করতে পারবো না। কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে জিনিসটা দেখতে চাই। সেটা হচ্ছে যে এই যে পার্লামেন্টে 11,000 কোটি টাকা ঋণগ্রস্তরা এখন পার্লামেন্টের মেম্বার। তো বাংলাদেশের এই যে ঋণ নেওয়া, ঋণ খেলাপি হওয়া, এটা তো বাংলাদেশে একটা মানে কি বলে যে গত 1.5-2 দশকের একটা ভালো সিরিয়াস ট্রেন্ড। এবং খুব ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে পার্লামেন্ট মেম্বার কিংবা কি বলে যে শক্তিশালী কি বলে যে সরকারের সাথে ঘনিষ্ঠ শক্তিশালী ব্যক্তিবর্গ, বড় ব্যবসায়ী, যাদেরকে তথাকথিত ব্যবসায়ী বলা হয়, এরাই হচ্ছে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হচ্ছে। তো এই জিনিসটাকে ধরেন মানে কিভাবে দেখব আমরা, কিংবা সমাধান কোথায় খুঁজবো, এই প্রশ্নটাকে আমি মানে বারবার খুঁজি যে এটা কিভাবে হবে। আমি এইগুলো নিয়ে ভাবতে যে জিনিসটা দেখলাম যে ধরেন বাংলাদেশে 50টা বেসরকারি ব্যাংক আছে। তো ব্যাংক ধরেন একটা বেসরকারি ব্যাংক যদি আপনি লাইসেন্স নিয়ে এটা চালু করতে চান, আইন হচ্ছে 500 কোটি টাকা ডিপোজিট দিতে হয়। তাহলে 50টা বেসরকারি ব্যাংকের ডিপোজিট কত? 25,000 কোটি টাকা। বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ কত? ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই খেলাপি ঋণের ভেতরে কত পার্সেন্ট হচ্ছে ওই মালিক কিংবা তাদের সংশ্লিষ্ট লোকেরা এটা আসলে এনজয় করছে। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আপনি এরকম যে 25,000 টাকা আপনি জমা দিলেন, জমা দিয়ে 2.5 লাখ টাকা তুলে নিয়ে গেলেন পাবলিকের টাকা, ওই টাকা আর ফেরত দিতে হচ্ছে না। সো এটা তো খুব ভালো বিজনেস, এই মাফিয়া সিন্ডিকেট ভালো। ইন্টারেস্টিং ঘটনা যেটা, যে জায়গায় আমি আসতে চাই, এটা হচ্ছে একটা চিত্র বললাম, এরকম আরো অনেকগুলো সেক্টর আছে, জ্বালানি সেক্টর, শেয়ার বাজার সেক্টর, আরো অনেকগুলো সেক্টর আছে। কিন্তু একটা সেক্টর দিয়ে এবার ধরেন পার্লামেন্টে আসি, যেহেতু 11,000 কোটি টাকা পার্লামেন্ট মেম্বারদের ঋণ আছে, আগের যারা পার্লামেন্টে ছিলেন তাদের কত আছে কিংবা ছিল, তাদের সংশ্লিষ্ট এই যে এসালমরা তাদের কত ছিল, এগুলো হিসাব বের করতে গেলে দুনিয়ার হিসাব লাগবে। ইন্টারেস্টিং ঘটনা যেটা দেখতে হয় সেটা হচ্ছে এই যে ব্যাংকগুলো ধরেন দেওয়া হয়েছে, এইটা পলিটিক্যাল ইন্টারেস্টে পলিটিক্যালি অ্যালাইড বিভিন্ন সরকার তাদের লোকদেরকে দিছে। সো এটা তো আইনগতভাবে এই ব্যাংকগুলো দেওয়া তো বৈধ। আইনটা তৈরি হচ্ছে কোথায়? পার্লামেন্টে। আইনটা কারা তৈরি করতেছে? ওই যে যাদের 11,000 কোটি টাকা ঋণ আছে। আইনটা কেন তৈরি করছে? কারণ উনি পার্লামেন্টে গিয়ে অথবা পার্লামেন্ট মেম্বার পাঠিয়ে, কোনো ব্যবসায়ী গোষ্ঠী, ব্যবসায়ী মহল পার্লামেন্টে তাদের লোক পাঠিয়ে ওরকম আইন বের করে এনে তারা এই যে পাবলিক মানি লুটপাট করছে, পাচার করছে। 234 বিলিয়ন পাচার হয়েছে 15 বছরে, প্রাইম মিনিস্টার নিজে দাঁড়িয়ে বলেছেন পার্লামেন্টে। এখন ঘটনাটা হচ্ছে যে এই পুরো যে সিন্ডিকেটটা কাজ করতেছে, এর ভেতরে পার্লামেন্ট হচ্ছে এই সিন্ডিকেটের একটা অন্যতম প্রধান জায়গা। পার্লামেন্টকে ব্যবহার করেই এটা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই পার্লামেন্টে ঋণ খেলাপিরা থাকবে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ধরেন আসলাম চৌধুরী সাহেব 1700 কোটি টাকা ঋণ নিছে, খেলাপি হোক না হোক এটা নিয়ে আমার ইস্যু না, ধরেন উনি রেগুলার নিয়ে নিছে 1700 কোটি টাকা যেই লোকের কাছে আছে, আমাদের মতো মনে করেন 1700 মানুষ যদি তার বিরুদ্ধে যে ইলেকশন করি,
আমরা 10 বছর 15 বছর করে রাজনীতি করে আর 50 বছর করে 1700 মানুষ তার বিরুদ্ধে যায় যদি ইলেকশন করি, তাও তো আমরা পাশ করতে পারবো না। তার মানে এই কাঠামোর মধ্যে এমন গলদ রয়ে গেছে যে যেইখানে 1700 কোটি টাকা ফাংশন করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পলিটিক্স করা, যেমন ধরেন সে কথার কথা রিপন ভাইয়ের একটা এত দীর্ঘ পলিটিক্যাল জার্নি, ওনাকে তো আসলাম চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করতে পাঠাইলে উনি ফেল করবে। তার মানে হচ্ছে রিপন ভাইয়ের যে পলিটিক্যাল অভিজ্ঞতা এবং পলিটিক্যাল যে মানে জার্নি, সেটাই 1700 কোটি টাকার সামনে যে ধরা খেয়ে যাচ্ছে, মার খেয়ে যাচ্ছে। তাহলে ওই যে আমি ওনার ওইখানে মনোনয়নই পাবেন না উনি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে খেয়াল করেন, পার্লামেন্টে যারা যাবেন ওনাদের তো 1700 কোটি টাকা ঋণ নেওয়ার কথা না, ওনাদের কাজ হচ্ছে ল তৈরি করা, ল মেকার। কিন্তু আমাদের পার্লামেন্টে যারা যান ওনারা ল মেক ছাড়া বাকি যাহা কিছু আছেন, একদম মসজিদে ধরেন বদনা কেনা থেকে শুরু করে মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত সকল কিছু ওনারা করেন এক্সেপ্ট ল তৈরি করা। এখন হচ্ছে বাংলাদেশকে ওইখানে নিতে পারতে হবে, এইটাই হচ্ছে গণ অভ্যুত্থানের পরে আমাদের সামনে সংস্কারের প্রধানতম এজেন্ডা, যে এই ল মেকাররা এই 1700 কোটি না 17,000 কোটি নিয়েও যখন পার্লামেন্ট ইলেকশন করতে যাবে তার ওই টাকা কাজ করবে না, কাজ করবে যারা ল মেক করতে পারে তারাই যাতে ওইখানে যায়, ওই ধরনের ব্যবস্থাপনা করতে হবে। কিছুটা মানে আইডিয়া কিন্তু রিপন ভাই দিয়েছেন, আমি এখানে অনেকাংশ ওনার সাথে একমত। জি, সাদুর রহমান ফরিদুল্লাহ যেটি বললেন সেই জায়গাটা আসলে পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? আমরা তো উল্টো দেখতেছি নামকরণ, বরাদ্দ টেনে নিয়ে যাওয়া, যেভাবে পারছে সেভাবে নিয়ে যাচ্ছে। 4 মাসের সরকারে এই চিত্র দেখা যাচ্ছে। আসলে প্রকৃতভাবে বলতে গেলে এটা তো স্বীকার করতে হবে, প্রকৃত পরিবর্তন কিছুই হয় নাই আর কি, কারণ ব্যবস্থাটা তো আসলে পরিবর্তন হয় নাই আর কি। ফরিদ ওই জায়গাটা একটা ইঙ্গিত দিয়েছেন, তার সাথে এই জায়গায় আমরা খুবই সহমত আর কি, বা এটা আমরা আগের থেকেই বলার চেষ্টা করছি যে আমরা গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান বলেন, 24-এর গণ অভ্যুত্থান বলেন, প্রতিবারই আমরা যেটা দেখেছি শুধু শাসক দল বা শাসকের পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছে, কিন্তু দেশের যে মানে বিদ্যমান যে সিস্টেম ছিল, যে সিস্টেমটা সব কিছু কুড়ে খায়, সেই সিস্টেমটাকে কিন্তু আমরা ভাঙতে পারি নাই, সেই সিস্টেমটাকে বদল করতে পারি নাই। এখানে একটা কথা দেখেন যে এবার এই একটি শ্রেণীর বলা যায় খুবই প্রচণ্ডভাবে এই বাজেটকে অভিনন্দন জানাচ্ছে। তারা কারা? যে আমি আমার আলোচনায় প্রথম অংশ বলছিলাম, এই বাজেট ব্যবসায়ী বান্ধব বাজেট, এই বাজেট গণবান্ধব না। তো এই ব্যবসায়ীরা কিন্তু বলেছে, নিজেই বলছে এটা ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে। এখন এই ব্যবসায়ীদের একটা ক্যারেক্টারটা অনুযায়ী তাদেরকে আমরা দুই রকম দেখি আর কি। এক শ্রেণীর ব্যবসায়ী আছে, আগে নেগেটিভটাই বলি আর কি, তারা একটা অলিগার্কি তৈরি করে এবং তারা এত পাওয়ারফুল থাকে যে তারা রাষ্ট্রের চেয়েও বেশি পাওয়ারফুল থাকে। রাষ্ট্র তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারে, রাষ্ট্র আমার কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারবে, আমাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে পারবে। এবং আরেকটা কথা আমি খুব মানে আজকেও বলছেন, পার্লামেন্টে আলোচনা হয়েছে, এখানেও আপনিও বলছেন ঋণগ্রস্ত। শুনে, ঋণগ্রস্ত শব্দ এক জিনিস, এটা ব্যাখ্যা, আইনগত ব্যাখ্যা এক, আর ঋণ খেলাপি ব্যাখ্যা আরেক। ঋণগ্রস্ত কোনো অপরাধী না, কিন্তু ঋণ খেলাপি কিন্তু একজন ক্রিমিনাল। আর ঋণগ্রস্ত স্বাভাবিক, একটা কৃষক ঋণ নেয়, ঠিক আছে, একজন যুবক ঋণ নিচ্ছে তার ব্যবসার জন্য, একজন প্রকৃত উদ্যোক্তা ঋণ নিচ্ছে ব্যবসার জন্য এবং সে ঋণ শোধ করছে, একজন মধ্যবিত্ত ক্রেডিট কার্ড ঘষে তার আয়ের একটা বড় অংশ তার মানে সেখানে শোধ করছে, রক্তচোষার মতো চুষছে তাকে ক্রেডিট কার্ডওয়ালারা, সে অপরাধী না, কিন্তু অপরাধী হচ্ছে ঋণ খেলাপি। ফলে ঋণগ্রস্ত আর ঋণ খেলাপি দুটোর স্ট্যাটাস একেবারে আলাদা। এটা আমি হচ্ছে আমার আলোচনার সাথে প্রাসঙ্গিক না, কিন্তু আগের আলোচনা যেহেতু শব্দটা আমি দেখলাম যে আপনারা ঋণ খেলাপি শব্দটাকে ঋণগ্রস্ত বানাই দিচ্ছেন, ঋণগ্রস্ত হচ্ছে একটা পজিটিভ থিংস হতে পারে। আবার ফিরে আসি আলোচনায়। এই যে অলিগার্কি যারা তৈরি করে, তারা নিয়ন্ত্রণ করে রাজনীতিকে, তারা নিয়ন্ত্রণ করে ইলেকশনকে, তাদের কোটি কোটি টাকা থাকে, 1000 কোটি টাকা তাদের থাকে। তারা এমনকি আদালতকে নিয়ন্ত্রণ করে, এমনকি মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, বাজারকে নিয়ন্ত্রণ করে, এবং তাদের এই রাষ্ট্র ক্ষমতার উপর তাদের যে প্রভাব, এই প্রভাব বিস্তার করেই সেটা ঋণ খেলাপি হয়ে হোক বা যে কোনোভাবে হোক, ট্যাক্স ফাঁকি দিয়ে হোক, এই সম্পদটাকে তারা বিদেশে পাচার করে দেয় এবং সেটা রাষ্ট্র ঠেকাইতে পারে না, সেটা জনগণ ঠেকাতে পারে না। অতীতেও পাচার হয়েছে, ভবিষ্যতেও হয়তো পাচার হবে আর কি। এই যে অবস্থা, এই অবস্থাটার জন্যই আসলে এই সিস্টেমটা অব্যাহত রাখা হয়েছে। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই ব্যবস্থার জন্য সিস্টেমটা অব্যাহত রাখা হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানেও এই ঋণ খেলাপিদের উপস্থিতি ব্যাপক আকারে দেখা যাবে কিনা?
আমি আলোচনাটা একটু অন্যভাবে করতে চাই। একটা হলো দেখেন, আমরা যে সংস্কারটা করতে চেয়েছিলাম, নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছিল, সেখানে আমি আপনাকে পড়ে শোনাই। সেখানে প্রথম ঋণ খেলাপিদের ব্যাপারে বলা হয়েছিল যে মনোনয়নের আগে ঋণ পরিশোধ, অভ্যাসগত ঋণ খেলাপি বা বিল খেলাপিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা হবে। ঋণ খেলাপিদের ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার অন্তত 6 মাস আগে তামাদি ঋণ পরিপূর্ণভাবে পরিশোধ করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আমরা তো আরও অনেকগুলো আছে, লম্বা হবে, এই জন্য আমি বলছি। তাহলে আমরা সংস্কারটা করলাম না। আচ্ছা, একজন ব্যক্তি যিনি ঋণ নিচ্ছেন 1700, 1800, 2000, 500, 600, উনি তো ঋণ পাচ্ছেন কেন? নিশ্চয়ই উনি যথেষ্ট যোগ্য লোক। আমরা এখানে যে 6 জন আছি, 5 জন আছি, আমরা কেউই অত যোগ্য না। আমরা তো, আপনি তো নই, আমার যতটুকু আমি না জেনেই বলতে পারি, আমরা এখানে কেউই ঋণ যোগ্য নই। ঋণগ্রস্ত তো দূরের কথা, ঋণগ্রস্ত আমরা কম বেশি হতে পারি, কিন্তু রিপন ভাই ভাবির কাছে ব্যাপকভাবে ঋণগ্রস্ত, এটা আমি জানি। তো আমরা সকলেই হয়তো নারী জাতির কাছে তো আমরা এমনি ঋণগ্রস্ত। আমরা ঋণগ্রস্ত সন্তান প্রতিপালনের জন্য না, আপনি এমনভাবে সংসার দেখার জন্য, মানে অবশ্যই সেটা আমি যেটা আমি রিয়েলি বলছি আর কি। তো সাজেদুল হক যেটা বললেন যে ঋণগ্রস্ত, তো আমরা তো রাষ্ট্রই ঋণগ্রস্ত, ঠিক আছে? সুতরাং আমরা তো রাষ্ট্রের নাগরিক আকারে এমনি ঋণগ্রস্ত। আমি যদি কোনো ঋণও না থাকে, মাথাপিছু ঋণ তো আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আমরা বলি না যে উনি সরকারি চাকরি করেন, উনি এমপি প্রার্থী হতে পারবেন না, তাইলে নাগরিকের জায়গা থেকে ওনার এই অধিকারটা আমরা সরিয়ে রাখছি কেন? সরিয়ে রাখছি এই জন্য উনি এক জায়গায় তো রাষ্ট্রকে খেদমত দিচ্ছেন, ওনার আবার আরেকটা খেদমত নেওয়ার দরকার কি? তো যে লোকটা এত টাকা ঋণ নিয়ে ব্যবসা করছেন, উনি তো নিশ্চয়ই রাষ্ট্রকে কোনো না কোনোভাবে হেল্প করছেন, ট্যাক্স দিচ্ছেন, এতগুলো লোকের কর্মসংস্থান ব্যবস্থা করছেন। ওই বেচারাকে কষ্ট করে আবার পার্লামেন্টে নিয়ে আসার দরকার কি? আপনার মনে থাকার কথা, পার্লামেন্টে গত বিএনপি সরকারের, বিএনপির একজন এমপি ছিলেন আমাদের নোয়াখালীর, যে পার্টেক্সের মালিক, কি নাম যেন, এম এ হাশেম সাহেব। উনি একবার স্পিকার ওনাকে সময় দিচ্ছিল না দেখে, আমাদের বৃহত্তর নোয়াখালীর, উনি একবার পার্লামেন্টে দাঁড়ায় বলছে, মাননীয় স্পিকার, আমার 1 মিনিটের মূল্য আপনি কত জানেন? বলছে আমার 1 মিনিটের মূল্য, মানে উনি টাকার হিসাবে বলছেন প্রায় 70 লক্ষ টাকা ওনার যে বিজনেস ক্যাপাসিটি। আমি আপনার এখানে পার্লামেন্টে আসছি, আপনি আমাকে সময় দিচ্ছেন না বক্তৃতা দেওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে, এত ভ্যালুয়েবল লোকদেরকে, এই যে আসলাম চৌধুরী, উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই, আমি ওনাকে খুব পার্সোনালি চিনি, বেচারা অনেকভাবে নির্যাতিত, দীর্ঘ সময় উনি ছিলেন। এখন আমি যদি ওইদিকে দেখি, তাহলে আমি ওনার জন্য খুবই সিম্পেথাইজড। বাট ওনার যে ঋণ, এটা আজকে নতুন না, সেই উনি কনফিডেন্স সল্ট থেকে শুরু করে ওনার ঋণগ্রস্ত উনি অনেক আগ থেকে, প্রায় না হলেও মানে বিএনপি সরকার আমলেও ওনার ব্যাপক ঋণ ছিল। এখন এই যে আমার কথা হচ্ছে, আসলাম চৌধুরীকে আপনি মন্ত্রী বানান, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? উনি যেহেতু শিল্পোদ্যোক্তা, উনি তারুণ্যের জায়গা আছে। ওনার আবার ওই যে ওনাকে একটা অভিযোগ দেওয়া ছিল যে উনি ইসরায়েলের সাথে ওনার কমিউনিকেশনের একটা মিথ্যা অভিযোগ দিয়ে ওনাকে খাটানো হয়েছিল। তো নূরেরও একই অভিযোগ ছিল। নূরকে যদি মন্ত্রী বানানো হয়, তাহলে ওনাকে তো পূর্ণ মন্ত্রী বানানো দরকার, ওই ক্যাপাসিটিতে, ওই মানে ক্রেডেনশিয়াল থেকে। এনিওয়ে, আমি যেটা বলছি যে আমরা কেন এই জায়গায় এই নির্বাচনী এগুলো নিলাম না। এখন রিপন ভাই হয়তো ধানাই পানাই করে একটা উত্তর দিবেন, ঠিক আছে? কিন্তু আমাদেরও একটা ক্ষোভ বা আমাদের একটা কষ্ট যে বিএনপিতে তো অনেক ত্যাগী নেতারা আছেন, তাহলে আপনি কেন এই ঋণগ্রস্ত লোকদেরকে দিবেন? রাজনৈতিক দলগুলোর একটা সংস্কার দরকার আছে। রাজনৈতিক দলগুলো যদি না দিত যে আমি কোনো এ ধরনের যাদের, শুনেন, ঋণগ্রস্ত কৌশলে আপনি বলতে পারেন, কিন্তু যেই লোকটার এত ঋণ, তার সম্পদের সাথে ঋণের একটা পার্থক্য দেখবেন না, মিল দেখতে হবে না, ঠিক আছে? আপনি যদি দেখেন যে এই লোকটার ঋণ পরিশোধ করতে অপারগ, ঠিক আছে, এটা তো অ্যাসেসমেন্টও হতে পারে, ইলেকশন কমিশন তো একটা অ্যাসেসও করতে পারে। ধরুন আমি একজন প্রার্থী, আমাকে ইলেকশন কমিশন অ্যাসেসমেন্ট করে বললো যে না, ওনাকে বলেছেন যান আপনাকে দিয়ে দিলাম, আপনি পরিশোধ করে আসেন। এটাই তো এখন তো সবাইকে মানে সবাইকে জবাব দিয়ে তারা তো আনা দরকার। আমি তো মনে করি স্পেশালি আসলাম চৌধুরীর কেস, আরেকটা কেস আছে আপনার মানে আলমগীর সাহেব নামের একজন এমপি আছেন, ওনারও আমি মনে করি আজকে আদালতের উচিত হবে নির্বাচন কমিশন থেকে শুরু করে শুধু একজন আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিল করলে হবে না, একদম থরলি সবাইকে ইনভেস্টিগেটেড করা দরকার। এবং আমাদের নির্বাচনী সুপারিশমালা কিন্তু এটাও আছে, যে সমস্ত এমপি হওয়ার পরে যারা ঋণখেলাপি হবেন তাদের এমপি পদ বাতিল করা দরকার। এখন কিন্তু আমি আপনাকে বলি, এখন প্রায় 40 জনের মতো আছে, তো ইতিমধ্যে গত 4 মাসেও কেউ ঋণখেলাপি হয়ে গেছেন, ঠিক আছে? সো ইনভেস্টিগেশন করলে ওনাদেরও ঋণখেলাপির
চরিত্র পাওয়া যায়, কারণ ওনারা তো ইলেকশনের আগে ওই কোনোভাবে Reschedule একজন করে শিডিউল schedule করেছে, করে টাকা নিয়েছে। কিছু টাকা জমা দিয়ে হ্যাঁ, সেটি কিছু টাকা জমা আপনার ভাষায় ধানাই পানাই করে জি, আমি একটা অন্য আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে জুলাইয়ের 2য় বছর শুরু হচ্ছে। সেই জায়গায় আসলে ট্রাইব্যুনাল একটি হাসানুল হক ইনুর রায় হয়েছে, তাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে। এটি নিয়ে যদি এক ধরনের সমালোচনা রয়েছে, তো জুলাইতে সমালোচনা হয়ে বলতে গেছে এটি আসলে খুশি হতে পারেনি শুরু হয়ে গেছে। প্রসিকিউশন। এই রায় এবং জুলাই যে শুরু হচ্ছে, সেই জুলাইয়ের যে আমরা যে জুলাই পক্ষের যে শক্তিগুলো, তাদের মধ্যে আসলে অনৈক্য বাড়ছে কিনা ধীরে ধীরে, যত সময় যাচ্ছে তত অনৈক্য বাড়ছে কিনা, অস্থিরতা তৈরি হচ্ছে কিনা, বা জুলাই বিরোধী শক্তি ফেরার একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে কিনা, বা সেই সুযোগটি করে দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে ইতিমধ্যে 1 জুলাই বোধ হয়ে গেল না? হ্যাঁ, আমরা পয়লা জুলাইতে পড়ে গেছি অলরেডি। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে এই যে মানে হাসান হক ইনুর এই যে রায়টা 10 বছরে হলো, এই রায়টা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তার আরও বড় বড় মাপের পানিশমেন্ট তার হওয়া উচিত ছিল, কারণ শেখ হাসিনার সাথে তার যে কনভারসেশন ছিল, যে রেকর্ডটা, যে অডিও রেকর্ডটা আমরা শুনেছি, তাতে করে তিনি হত্যাকাণ্ডের একজন ইন্ধনদাতা। শেখ হাসিনার যে অ্যাট্রোসিটিস, তার গভর্নমেন্টের যে অ্যাট্রোসিটিসগুলো ছিল, এই হাসানুল হক ইনুদের মতো লোকেরা তাকে আরও বেশি মানে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে। সুতরাং এর দায়িত্ব তো মানে এড়াতে পারে না। এটা 10 বছরটা খুবই কম হয়ে গেছে। এটা আমি মনে করি যে মানে স্টেট প্রসিকিউশন তারা এটাকে মানে আপিল করে এটা আরও বাড়ানোর চেষ্টা করবে, হোয়াট এভার। তো প্রথমে হচ্ছে আমি জুলাইয়ের বীর শহীদদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, যারা আমাদের বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন এবং এটি গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশের নতুন অভিমুখ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন তাদের জন্য, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখনও যন্ত্রণায় ব্যথায় কাতরাচ্ছেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধাও জানাই। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলেছেন যে জুলাই পক্ষসমূহের মধ্যে বিভাজন বা অনৈক্য এটা বাড়ছে কিনা, ওয়েল এখানে তো নানা শ্রেণী, নানা মতাদর্শের লোকের এই লড়াইতে অংশ নিয়েছেন, এবং পৃথিবীর বহু দেশে আপনি নিবেন যখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের মধ্যেও যারা পার্টিসিপেটিং ফোর্সেস তারা কিন্তু সব এক দলের, নানা উপদলের থাকেন, নানা ভাবনা, নানা চিন্তার, এবং যুদ্ধোত্তর দেশে তখন তাদের মধ্যে আবার ইনফাইটিং মানে অন্তর্কোন্দল বাড়ে। এরকম বহু ঘটনা আমরা দেখেছি, মানে দেখিনি তা না, কিন্তু দেখেছি। তো বাংলাদেশের সমালোচনা আছে, যারা মানে জুলাইয়ের পক্ষের আন্দোলন শক্তিদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে সমালোচনা আছে, অভিযোগ আছে। বাট আমি মনে করি মোটা দাগে এইটাকে আমি খুব বিভাজন মনে করি, তারা ঐক্যের মধ্যেই আছেন। আমাকে একটু, যেহেতু আপনি বলছেন যে কি ওই যে মানে ক্রিমিনালগুলো ফেরত আসার সম্ভাবনা আছে কিনা, তাই পথ করে দেওয়া হচ্ছে কিনা, কোনো পথ করে দেওয়া হচ্ছে কিনা, ওটার কোনো সুযোগ একদমই সংক্ষেপে। হ্যাঁ, ওটার কোনো সুযোগ থাকবে না। এই কারণে আমি আপনাকে মানে আপনি একটু ঘুরিয়ে খুব সফিস্টিকেটেডভাবে প্রশ্নটা করেছেন। ওই মানে ওই আওয়ামী লীগ সভাপতি তিনি এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি দেশে ফিরে আসতে চান। এটা তো আমরাও চাই, কারণ তার বিরুদ্ধে তার ব্যাপারে আমরা ইয়ে করেছি, কি বলে আপনার মানে কি বলে এটাকে, ইন্টারপোলের সাহায্য নিয়েছি তাকে ফেরত আনার ব্যাপারে। এইটার ব্যাপারে আমাদেরকে অনেক কোশিশ করতে হচ্ছে, চেষ্টা করতে হচ্ছে। উনি যদি স্বেচ্ছায় এসে সারেন্ডার করেন, তাহলে আমাদের পুলিশের, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেকটা কাজ কমে যাবে, তাই না? আমরা চাই যে উনি দ্রুত এসে উনি যে অপরাধগুলো করেছেন সেটার জন্য তিনি বিচারের সম্মুখীন হবেন, এবং বাংলাদেশের জনগণ তাকে তার ন্যায় বিচারের জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। ফরিদুল হক, রাজনৈতিক অনৈক্য বাড়ছে কিনা, কিংবা জুলাইয়ের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে আসলে আমরা হাঁটছি কিনা? না, জুলাই শুরু হয়ে গেছে। আমরা কথা বলতে বলতে আমরা জুলাইতে প্রবেশ করছি অলরেডি, 1 জুলাই। তো যেটা হয়েছে ইন দ্য মিন টাইম, মানে ওই কি বলে যে বিচারের রায় নিয়ে রিপন ভাই অলরেডি 2-1 কথা বলে ফেলছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই ঘটনার মধ্যে আমাদের রিপন ভাই যদিও বলছেন যে ইনু মূল পরিকল্পনাকারীদের কিন্তু একজন। তো তার যে রায় আসলে এসেছে, এটা নিয়ে সন্তুষ্ট হওয়া আমাদের জন্য একটু কষ্টকর। 19 জুলাই 14 দলের একটা মিটিং হয়েছিল, এবং সম্ভবত ওই মিটিং থেকে শুট অ্যাট সাইটের অর্ডার এসেছিল। সো একদম মানে এটা খুবই মূল পরিকল্পনাকারীদের সে একজন। সো এটা নিয়ে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা অসন্তুষ্টি থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু গত 2 বছর ধরে বিচারের কথা বারবার বলছি।
মানে এটা শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার না, অন্য আরও যত বিচার আছে সকল বিচারই আমাদের লাগবে। মানে আপনি যদি একটা সমাজ এবং রাষ্ট্রে বিচার কিংবা ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে এটা কখনো আগাবে না, বরাবর বারবার পেছনে যাবে। সো এইটা মানে গতিটাকে ঠিক রাখা এবং হচ্ছে যে সমাজের মানুষের মধ্যে সাধারণ জনগণকে আস্থা দেওয়া যে না তুমি ইনসাফ পাবা, এবং হচ্ছে যারা অপরাধী তাদেরকে সিগন্যাল দেওয়া যে তুমি যত বড় অপরাধী হও তুমি বিচারের বাইরে যেতে পারবা না, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আমি এই একই কথা রিপন ভাইয়ের সাথে ওইখানেও তাল মিলাই যে হাসিনা কোনো একটা ইয়েতে কি বলে যে ইন্টারভিউ দিয়েছে, এটা আসলে কতটুকু সত্য ইন্টারভিউ নাকি এটা কোনো একটা মেকিং ইন্টারভিউ, কারণ এটা একটা ইমেল ইন্টারভিউ, সো এটা তো আমাদের যাচাই করার সুযোগ নেই, কারণ তাকে তো প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না, সো সে এখন একটা দাবার গুটি। কিন্তু যদি আসতে চায় না, মানে আমাদের সরকারের আসলে উদ্যোগ নিয়ে তাকে ফিরিয়ে আনে, তাকে ট্রায়ালের সামনে দাঁড় করাতে হবে, তাহলে এটা আমাদের জন্য আর একটা বড় ইস্যু হবে। আর রাজনৈতিক ঐক্য অনৈক্যের যে জায়গাটা সেটা হচ্ছে যে এটা স্বাভাবিক, আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতপথ থাকবে, কিন্তু আমাদেরকে গ্রেটার যে ইন্টারেস্টের জায়গাগুলো, রাষ্ট্রের যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যে যাত্রা, এই যাত্রা পথে আমাদের কি বলে যে বৃহত্তর ঐক্যমত লাগবে, এটা না হলে জুলাই সাজেদুল হক রুবেল এই যে গণতান্ত্রিক রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের ঐক্যের পথে যাত্রা, সেই যাত্রায় যে সব সংস্কার বাস্তবায়নের কথা যেটা সেটি তো হয়নি, তার মানে সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেখান থেকে আসলে আমরা কিছুটা হোঁচট খেয়ে আছি কিনা? হোঁচট তো বড় কিছুটা না, বড় বড় হোঁচট খেয়ে আছি আর কি, হোঁচট খেতে খেতে ভুলেই গেছি আর কি অনেক কিছু। তো এখন আমি আসলে ঐক্য অনৈক্য ব্যাপারটা নিয়ে খুব বেশি ইয়া না আর কি, ঠিক আছে, এটা থাকতেই পারে। আমার রিপন ভাইয়ের সাথে আমি খুবই একমত, ঠিক আছে, কারণ আপনি যদি দেখেন যে জুলাইয়ের এই যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তিগুলো ছিল, তো সেখানে এখানে তো কোনো আপনার যেমন 69 গণ অভ্যুত্থানে ড্যাকের কথা মনে আছে, ড্যাক আবার ডেমোক্রেটিক অ্যালায়েন্স কমিটি ছিল, হ্যাঁ, ওটার মধ্যে যেমন হচ্ছে আওয়ামী লীগ ছিল, ন্যাপ ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, জামাত ইসলামও কিন্তু ওটা ড্যাকের মধ্যে ছিল। 69-এর গণ অভ্যুত্থান একটা অ্যালায়েন্স তৈরি ছিল, এখানে কোনো পলিটিক্যাল পার্টিগুলোর কোনো অ্যালায়েন্স ছিল না, ফলে এটা ছিল খুবই একটা স্পন্টেনিয়াস একটা পিপুলসের তরুণদের একটা জেএনজির একটা স্পন্টেনিয়াস মুভ ছিল। যেখানে এটা স্পন্টেনিয়াস মুভ হবে, পলিটিক্যালি অর্গানাইজ হবে না, তো সেখানে তো কিছু অ্যানার্কি বা কিছু নৈরাজ্য থাকবেই, এবং সেটা মানে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু প্রবলেমটা সর্বনাশটা যা হওয়ার জুলাই, সেটা হয়ে গেছে এন্টারিম গভর্নমেন্টের সময়, ঠিক আছে। তারা হলো এই অ্যানার্কিটাকে কন্ট্রোল না করে এটাকে তারা হচ্ছে তাদের ক্লাস ইন্টারেস্টে এই অ্যানার্কি ব্যবহার করেছে তারা মবের নামে। জি, মুজিবুর রহমান মঞ্জু, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই জায়গায় আসলে কোনো আলো দেখতে পাচ্ছেন কিনা? একটি নির্বাচন হলো জুলাইকে কেন্দ্র করে, নির্বাচনের পর সরকার গঠন হলো, সরকার বিরোধী দল সংসদেও বসেছে, সেই আকাঙ্ক্ষার পথে কোনো আলো দেখা যাচ্ছে কিনা? আলোতেই তো বসে আছি। তাহলে আমরা একদম জুলাইয়ের প্রারম্ভেই আজকে টকশোতে এটা আমরা একটু স্মৃতিকাতর হচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যে কোনো গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সব যে একেবারে 100% সফল হয়েছে এমন ইতিহাস নাই। বেশিরভাগ তো অনেক জায়গায় তো বিপ্লবের পরে বিপ্লবী শক্তির গৃহযুদ্ধও হয়েছে অনেক জায়গায়। আফগানিস্তানে দেখেন আপনার কি হয়েছে, আফগানিস্তানে রাশিয়ান সৈন্যদেরকে বিতাড়িত করে ওই ইসলামিক 2-3টা গ্রুপ নিজেরাই যুদ্ধ করে দীর্ঘ সময় ধরে তারা আত্মঘাতী যুদ্ধের মধ্যে ছিল। সেই হিসাবে যদি আপনি দেখেন, অর্থাৎ কথা হচ্ছে আমরা কি চেয়েছি এটা যেমন একটা জায়গা দিয়ে আপনাকে মূল্যায়ন করতে হবে, আবার আমরা কি অবস্থায় ছিলাম সেটা আপনাকে দেখতে হবে। যেমন এই যে সাজেদুল হক বারবার বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট কী অবস্থা ক্ষমতা এসেছিল, সেই বিবেচনায় যদি আপনি দেখেন তাহলে একরকম দেখবেন। আর ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা চেয়েছিলাম কি, সেই বিবেচনায় দেখলে আপনি অনেক ফ্লস পাবেন, অনেক ব্যর্থতা পাবেন। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে কি আসলে, যিনি 3 দিন আগেও জানতেন না যে উনি ক্ষমতায় বসবেন, এমন অ্যাডভাইজার আছেন যারা জীবনে মানে ভাবতেও পারেন না যে তারা কখনো এই ধরনের দায়িত্ব জীবনে কাউকে অ্যাডভাইস দেন। এনিওয়ে, সব মিলিয়ে আমি যেটা বলবো, আমাদের জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে একটা পৃথিবীর একটা ক্লাসিক ফ্যাসিস্টকে আমরা এমনভাবে উৎখাত করেছি যে ফ্যাসিস্টের বাচ্চা কাচ্চা ছানা পোনা সহ একসাথে মাইগ্রেট করে গেছে, ঠিক আছে, এইটা আপনি পাবেন না, ক্লাসিক এক্সাম্পল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আন্দোলনটা হয়েছে একটা সাধারণদের নেতৃত্বে, কোনো পলিটিক্যাল পার্টি লিডিংয়ে ছিল না। আমাদের যত অতীত গণ অভ্যুত্থান হয়েছে 90 বলেন 69 বলেন, সবগুলো পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে হয়েছে। এটা হয়েছে একমাত্র যে পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে সাপোর্ট দিয়েছে। সুতরাং আমি এটাকে বলবো যে এটার প্রাপ্তির সীমানাটা অনেক বড়, আমরা আস্তে আস্তে পেতে হবে। এই যে প্রতিদিন পার্লামেন্ট হচ্ছে, দেখেন
3 দিন আগে শেষ করবো, পার্লামেন্ট আমার কিরকম একদমই ছিল, সময় কালকের পার্লামেন্ট কেমন ছিল, এই যে আস্তে আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করছে, এটাই আমাদের জুলাইয়ের আলোচনা অংশ নেওয়ার জন্য মুজিবুর রহমান মঞ্জু, ফরিদুল হক, ডক্টর আসাদুজ্জামান রিমন এবং ডক্টর সাজিদুল হক রুবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।